এখন আমাদের একটু মানে বেশ একটু আনন্দের একটা সময়। আর আমরা এই যে প্রতিযোগিতা অনির্বাণ রায়চৌধুরী করেছিলাম তার পুরস্কার প্রদান করব। তো সুবীর মঞ্চে এসো, আর মঞ্চে আসুন ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, আমাদের অগ্রজ লেখক যারা পুরস্কার দেবেন। মঞ্চে আসুন তপন কুমার বন্দ্যোপাধ্যায়, সরি কুমার নয়, তপন বন্দ্যোপাধ্যায়। আপনারা একটু আসুন। মাঝে মধ্যে থেমে যাচ্ছে কেন? হ্যাঁ, তপন দা আসছেন, তপন বন্দ্যোপাধ্যায় এতে এসে গেছেন। এরপরে আমি একটু ছোট্ট করে বলে নিই যে আমাদের এই প্রতিযোগিতা তো প্রথম বছর। অনির্বাণ রায়চৌধুরী পুরস্কার আমরা যে দিচ্ছি, মানে ব্যাপারটা এত স্পর্শকাতর এবং সদ্য উনি প্রয়াণ ঘটেছে। আজকে অনির্বাণ রায়চৌধুরীর সঙ্গে কথা না বলতে পারলেও আজকের এই অনুষ্ঠানে তার হয়ে আমি আজকে পুরস্কারের জন্যে আমাকে বলতে হচ্ছে। আর এই পুরস্কারের একটা অন্যতম দিক বলে দিই যে প্রথম আমাদের তিনজন বিচারক ছিলেন। তিনজন বিচারককেও আমি ডেকে নেব। তিনজন নেই বোধহয়, দুজন আছেন। জয়ন্ত দে প্রধান বিচারক আর সন্দীপ রায় বিচারক ছিলেন, ওনারাও একটু স্টেজে চলে আসুন। শুভ্রাংশু ছিলেন, শুভ্রাংশু রায়, শুভ্রাংশু আসতে পারেননি। আর এরপরে যেটা হচ্ছে যে আমাদের বিচার পদ্ধতি নিয়ে বলি, সুবীর মানে সহ সম্পাদক সুবীর মজুমদার খুব খেটেছে। সুবীর আমার কাছে আছে, কেন আমরা কিন্তু কিচ্ছু জানি না। ও গল্প ওর কাছে পড়তো, ও গল্প থেকে লেখকের নাম মুছে দিয়ে বিচারকদের কাছে পাঠিয়েছে। হ্যাঁ, সুবীর প্রচুর খাটুনি, কারণ আমরা ভেবেছিলাম 50-60টা গল্প জমা পড়বে, সেখানে 120টা গল্প জমা পড়ে গিয়েছিল। ওই পরিশ্রমটা একটা চাকরি করার পরেও করেছে, এবং শেষ মেশেও আমরা জানতে পারিনি। আমরা এরকমই বলেছিলাম যে এরকমই করতে থাকো তুমি, যে ও ঘোষণা করেছে যখন গল্পগুলো এসছে, বিচারকদেরও বলেনি। প্রথম আমাদের যে সাংগঠনিক গ্রুপে ও ঘোষণা করলো যে এই এরকম এরকম হয়েছে। তো সেই অনুযায়ী সুবীর প্রচণ্ড পরিশ্রম করেছে এবং যতটা সম্ভব তার থেকে একটু বেশি স্বচ্ছতা তৈরি করেছে। এখন আমি এবার সুবীরকে বলবো যে একজন করে আমাদের পুরস্কার প্রাপকদের ডাকুক। হ্যাঁ, আর তিনি এসে আমাদের কাছ থেকে পুরস্কার নিয়ে যান। হ্যালো, হ্যাঁ, সুকান্ত দা বললেন। আমি যেটা করেছি, মেলে যে গল্পগুলো এসছে, কোনোটা ওয়ার্ড ফাইলে এসছে, কোনোটা পিডিএফ ফাইলে এসছে, সেগুলোকে এডিট করে শুধু গল্পের নাম আর গল্প এইটাই আমরা পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে বিচার করেছেন বিচারক সন্দীপ রায় এবং শুভ্রাংশু রায়। ওনাদের স্কোরিং অনুযায়ী আমরা 25 জন গল্পকারের গল্প আমরা চূড়ান্ত যে বিচারক শ্রী জয়ন্ত দের কাছে পাঠাই, এবং উনি সেখান থেকে চূড়ান্ত 10 জনকে সিলেক্ট করেন। তার মধ্যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তাকে সম্মাননা দেবো, যে আমাদের অর্থমূল্য, পুরস্কার মূল্য, আর বাকি 7 জনকে আমরা বিশেষ সম্মাননা প্রদান করব। হ্যাঁ, তাদেরও অর্থমূল্য থাকবে। প্রথম পুরস্কার 5,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 4,000 টাকা, তৃতীয় পুরস্কার 3,000 টাকা, এবং বিশেষ সম্মাননা বাকি 7 জনকে আমরা 1,000 টাকা করে প্রদান করছি। একটা ছোট জিনিস বলে নিই, এই বিশেষ পুরস্কার যেটা, সেইখানে না আমাদের মনে হয়েছিল এই পঞ্চম বা চতুর্থ শুনতে বড় খারাপ লাগে, আমরা সেভাবে ঠিক করিনি। আমাদের এই মানে সুবীর যখন নাম্বারগুলো পেলো, আমরা বলেছিলাম জয়ন্তদেরকে 10 জনের নাম দিতে। না, 10 জন না, ওই 20-25 জনের গল্প পাঠিয়েছিলাম। জয়ন্ত যে রেজাল্টটা পাঠালো তাতে দেখা গেল যে এই যে আমরা যে বিশেষ পুরস্কার 7 জন, খুব অল্পের জন্যে হয়তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারিনি। সবারই নম্বর খুব কাছাকাছি, গল্পটা ভালো। তখন সেই অনুযায়ী এটাকে ক্রমানুসারে যে ডাকবো আমরা, সেটাকে তার ভেবে নেবেন না, স্থান ভেবে নেবেন না। হ্যাঁ,
ভাববেন যে এই বাকিরা সবাই কাছাকাছি, ওই জন্য আমরা এই পুরস্কারের নাম বিশেষ পুরস্কার দিয়েছি। হ্যাঁ, এবার তুমি ডাকো। আমরা আমরা শ্রী পীযূষ রায়চৌধুরী, ওনার গল্প মহাকাব্যিক অনুশোচনা, এই গল্পটা প্রথম স্থান অধিকার করেছে। আমরা শ্রী পীযূষ রায়চৌধুরীকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। সম্ভবত উনি আসেননি, সেরকম কোনো আমাদের ইনফরমেশনও দেননি। যাই হোক, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় স্থান শ্রী সুব্রত নাগ, ওনার গল্পের নাম বিপিএল ট্রেন। এই গল্পটি প্রকাশিত গল্প, আনন্দবাজার রবিবাসরিতে বেরিয়েছিল। সুব্রত নাগ আসছেন পুরস্কার গ্রহণ করার জন্য। এই পুরস্কারটা আমাদের তুলে দেবেন তপন বন্দ্যোপাধ্যায়, আমাদের অগ্রজ লেখক। নাম দেখে দাও। রাইসা উত্তরীয় পড়িয়ে দিচ্ছে। আজমিরা আমার সার্টিফিকেট এবং অর্থমূল্যের খাম দিল। আমরা আবার চলে যাচ্ছি তৃতীয় স্থানে শ্রী গৌতম দত্ত। পুরস্কার তুলে দেবেন তপন বন্দ্যোপাধ্যায়। ওনার গল্পের নাম একজোড়া পাকা আম, আর একজোড়া গাছ পাকা আম আর একটি হনুমান। এই গল্পটি অপ্রকাশিত। গৌতম, হ্যাঁ, প্রথমে উত্তরীয় দাও। জোরে হাততালি। তপনদাকে দাও। সার্টিফিকেটটা দাও, তপনদার হাতে দাও। হ্যাঁ, দেখে নিচ্ছি। শ্রী পীযূষ রায়চৌধুরী এসছেন আমাদের মধ্যে, ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। প্রথম পুরস্কার প্রাপ্ত পীযূষ রায়চৌধুরী পুরস্কার দেবেন জড়েশ্বর চট্টোপাধ্যায়, আমাদের অগ্রজ লেখক, সম্মানীয় লেখক জড়েশ্বর চট্টোপাধ্যায়। হ্যাঁ, ওখানে যা। ওনার গল্পের নাম মহাকাব্যিক অনুশোচনা, গল্পটি অপ্রকাশিত। ওনার হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। আসুন। ওনাকে ঝড়েশ্বর দেখাও সার্টিফিকেট এবং অর্থমূল্য ঝড়েশ্বর চট্টোপাধ্যায় তুলে দিচ্ছে। ধন্যবাদ। এরপর আমাদের শুরু হচ্ছে বিশেষ পুরস্কার। আবারও মনে করে দিই, নাম ডাকা অনুযায়ী ভাববেন না পঞ্চম ষষ্ঠ, এরা সবাই এক। আমরা বিশেষ সম্মাননা যে 7 জনকে দেব, প্রথমে ডেকে নিচ্ছি আনসার উদ্দিনকে। ওনার গল্পের নাম ছাতা।
এটা প্রকাশিত গল্প। ঝড়েশ্বর দা এই পুরস্কার, ঝড়েশ্বর চট্টোপাধ্যায় এই পুরস্কারটি দেবেন। আনসারউদ্দিনের এটা নিয়ে এসো memento। হ্যাঁ, উত্তরীয়টা একজন দিয়ে দাও। আরে উত্তরীয়টা একটা ঝড়েশ্বর দা দিয়ে দাও, উত্তরীয় দেবে। এবার মেমেন্টো। তুলে দাও। এবার সার্টিফিকেট এবং অর্থমূল্য যশোর দিয়ে দিন। নামটা দেখে নাও একবার। ধন্যবাদ। এখানে একটা জিনিস বলি, না বলে আর পাচ্ছি না, আনসারউদ্দিন অত্যন্ত খ্যাতনামা একজন লেখক, প্রত্যেকে চেনেন। আমি যখন পরে রেজাল্ট পেয়েছি, আমি দেখি আনসারউদ্দিন একটা গল্প দিয়ে দিয়েছে। এই যে মনের মধ্যে জেদ, এই যে আমি কি এখনো প্রাসঙ্গিক, নতুনরা এসে গেছে, এইটা দেখতে আনসার আমাদের এই প্রতিযোগিতায় গল্প দিয়েছে এবং ও বিশেষ পুরস্কৃত হয়েছে। যদি নাও হতো সেই ঝুঁকিটাও নিয়েছে। এটা কুর্নিশ করা উচিত আনসারের মতন। এরপরে ডেকে নিচ্ছি হামিদউদ্দিন মিদ্দাকে। হামিদউদ্দিন মিদ্দা যে গল্পটা পাঠিয়েছিল সেই গল্পটির নাম নকশি কাঁথা। হামিদউদ্দিন মিদ্দা। হ্যাঁ, হামিদউদ্দিনকে পুরস্কার তুলে দেবেন ঝড়েশ্বর দা, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। দাম আচ্ছা, রাইসা তুলে দিচ্ছে, ঠিক আছে। মেমেন্টো তুলে দিচ্ছেন ঝড়েশ্বর দা। আমি নিই সার্টিফিকেট এবং ঠিক আছে, সার্টিফিকেটটা দিয়ে দিন ঝড়েশ্বর দা, সার্টিফিকেট এবং অর্থমূল্য। আমিরও খুব এখন খুব চেনা লেখক, খুব প্রতিষ্ঠিত লেখক হয়ে উঠেছে। হ্যাঁ, এবং আমার ভাল লাগছে যে আমিরও এই প্রতিযোগিতায় গল্প পাঠিয়েছে বলে। পরবর্তী পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি রাজীব তন্তুবায়। রাজীব তন্তুবায়ের গল্পের নাম কর্ণী, এটা প্রকাশিত গল্প। তপন বন্দ্যোপাধ্যায় রাজীব তন্তুবায়কে পুরস্কার দেবেন। রাজীব কিছুদিন যাবৎ লেখালেখি করছে এবং ও যে খুব ভালো লিখছে আমরা অল্প অল্প টের পাচ্ছিলাম, কিন্তু ও যে গল্প দিয়েছে এটা টের পাইনি। প্রত্যন্ত গ্রামে থাকে, প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়ায়, বাঁকুড়া থেকে থাকে আর পুরুলিয়ায় গিয়ে পড়ায় 40 কিলোমিটার দূর। এইসব মানুষজন আমাদের পশ্চিমবঙ্গ তো শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গ কত বড়। সার্টিফিকেট দেওয়া হলো, সেটা এদের দেখা দেখে বোঝা যায়। পরের নাম পরবর্তীতে আমরা ডেকে নেব শ্রী সুব্রত ভৌমিক। ওনার গল্পের নাম ব্যথার আলো, এই গল্পটিও প্রকাশিত। এটিও সুব্রত ভৌমিক। শ্রী তপন বন্দ্যোপাধ্যায় সুব্রত ভৌমিকের হাতে তুলে দেবেন মেমেন্টো, যা যা পুরস্কার আছে কেটে দাও। সুব্রত থাক বনগায়, ও ওখান থেকে গল্প পাঠিয়েছে, ও ভালো লিখছে ইদানিং। আচ্ছা, এবার দাও সার্টিফিকেট আর ইয়ে। হ্যাঁ, ও গৌতম। ধন্যবাদ।
ধন্যবাদ তপনদাকে। এরপরে আমরা ডেকে নিচ্ছি মধুমিতা রায়। ওনার গল্প যেটা পাঠিয়েছিলেন সেই গল্পটির নাম চাঁদের বাড়ি, এটা প্রকাশিত গল্প। মধুমিতা রায়। মধুমিতা রায়কে আমাদের প্রধান বিচারক জয়ন্ত দে লেখক, উনি পুরস্কার দেবেন। গল্পটা খুব ভালো হয়েছে আমাদের কাছে, আমরা পরে শুনেছি যে গল্পটা ওই আর কি খুব অল্প জন্যে হয়তো 1, 2, 3 হয়নি, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ জয়ন্তকে, ধন্যবাদ মধুমিতাকে। আসবেন, আমাদের ইয়ের সাথে যোগাযোগ রাখবেন আমাদের কথা বলার সঙ্গে। পরের নাম, এরপরে আমরা ডেকে নিচ্ছি নিহারুল ইসলামকে। নিহারুল যে গল্পটি এখানে পাঠিয়েছে এবং বিশেষ সম্মাননা পেয়েছে, সেই গল্পটির নাম হলো বউ পাগলা ফাজুর অন্তিম রাত। নিহারুল ইসলাম। নিহারুল আমার থেকেও অনেক আগে থেকে লিখছে, আর যখন আমার লেখা বেরোচ্ছে তখন নিহারুল বলেছে যে কি এক সুকান্ত গঙ্গোপাধ্যায়, সে আমার থেকেও ভালো লেখে বলে আমার গল্প পড়তে গিয়েছিল। আর আশ্চর্য, আজকে এই নিহারুল ইসলাম এই প্রতিযোগিতাতেও গল্প দিয়েছে এবং আমি অবাক যে নিহারুল প্রতিযোগিতায় গল্প দিয়েছে, এবং খুব স্বাভাবিক কারণে অত্যন্ত শক্তিশালী লেখক ও বিশেষ পুরস্কার পাচ্ছে। ওর হাতে পুরস্কার করে দেবেন জয়ন্ত দে। এরপরে আমরা ডেকে নেব বিশ্বদীপ দে। বিশ্বদীপ দের গল্পের নাম হিরে ও মরছে। এই গল্পটিও প্রকাশিত গল্প। বিশ্বদীপ দে। বিশ্বদীপ দেকে সন্দীপ রায় আমাদের বিচারক, উনি পুরস্কার তুলে দেবেন। বিশ্বদীপ নতুন গল্পকার এবং খুব অল্প দিনেই মোটামুটি নজর কেড়েছে আমাদের। আমাদের এই পুরো ইয়েতে, এই টোটাল জার্নিতে, এই আমাদের প্রতিযোগিতায় আমরা আর পারিনি, কেননা পুরো ইয়েদের এত গল্প দেখতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, তারা খেতে হয়েছে বিচারকরা, এবং কিন্তু তারা প্রত্যেকটি গল্প পড়ে অত্যন্ত যত্নের সঙ্গে ইয়ে করেছেন। তা আমরা বিচারকদের জন্যে সামান্য উপহার এনে দিচ্ছি। তো সোমশুভ্র, ভাষা ভবিষ্যতের সোমশুভ্র সবসময় আমাদের সহযোগিতা করে চলেছে। আমাদের বিচারকদের 2 জন বিচারক আছেন, আর একজন আসতে পারেননি, তারটা তার বাড়িতে দিয়ে দেওয়া হবে। আমাদের সোমশুভ্র জয়ন্ত দেকে ইয়ে এক উপহার তুলে দিচ্ছে। সোমশুভ্র গাঙ্গুলি। এরপর সোমশুভ্র দিচ্ছেন সন্দীপ রায়কে, বিচারক। এরপরে যে গল্পগুলো এই আমাদের বিচারকরা পড়েছেন, তারা সবাই স্টেজে উঠেছেন, নেমেছেন, জানেন আমাদের টাইম খুব কমে এসছে, সবার খুব খিদে পেয়ে গেছে, আমাদের লাঞ্চও চলে এসছে। তবু ওদের মুখ থেকে একটু শুনতে চাইছি যে কেমন বুঝলে গল্প। 2 কথায় যদি জয়ন্ত প্রথম বলুক, তারপর সন্দীপ রায় বলবেন।
বললেই হতো। আমাকে যে গল্পগুলো পাঠানো হয়েছিল তাতে শুধু গল্পটা ছিল, আর গল্পের নাম ছিল, লেখকের নাম বা ঠিকানা কিছু ছিল না। প্রতিটা গল্পই ভালো। প্রায় 25টা গল্প 3 খেপে পাঠানো হয়েছিল। গল্পগুলো পড়েছি। আমি যেভাবে 10টা গল্প ওখানে সিলেক্ট করা হয়েছে, সেই গল্পগুলো নিয়ে যদি বই করে কেউ, তাহলে দেখতে পাবো যে গল্পগুলোর মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে। আমি এক ধরনের গল্প, মানে শুধুমাত্র একজন ব্যক্তির পছন্দ এরকমভাবে ভাবিনি। আমি মনে করেছি যে যার সামনে যারা রয়েছে তারা পাঠকেরও যেন ভালো লাগে, এইভাবেই আমি মানে বিচারটা করেছি, যাতে 10টা লেখা থাকে, 10টা লেখাই যেন সমমানের হয়, সম জায়গায় থাকে। তার মধ্যে 19-20 একটু তফাৎ হয়েছে। ভালো লেখা, প্রত্যেকটা লেখাই খুব ভালো। মানে প্রথম 3টে লেখার মধ্যে যে কোনো লেখাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে। মানে 3 নম্বর লেখাটাও 1 নম্বর হতে পারে, বা 2 নম্বর লেখাটাও 1 নম্বর হতে পারে। কিন্তু ভালো লেখা, এবং সমস্ত গল্পই বিভিন্ন চিহ্ন নিয়ে মানে আলাদা, খুবই ভালো লেখা। আমি অনির্বাণ রায়চৌধুরী পরিবারের যদি কারুর কানে যায় এই আয়োজনটা, আশা করি আমরা এই সহযোগিতা সামনের বছরও পাবো। এবারে আলোচনা করবেন আর এক বিচারক, মায়ের শরীর খারাপ, তার মধ্যেও উনি গল্পগুলো বিচার করেছেন এবং ঘটনাচক্রের মাঝখানে ওনার মায়ের প্রয়াণ হয়েছে। আসলে আমার একেবারেই ছোট করে একটা কথাই বলছি যে ঠিক বিচারক হিসেবে আমি এখানে ভূমিকা পালন করার যোগ্যতাও নেই, ছিলামও না। আমার মনে হয়েছে একটা সার্বিক সাংগঠনিক কাজকর্মের একটা সামান্য অংশ আমি পালন করার দায়িত্ব পেয়েছি এবং সেটা পালন করার চেষ্টা করেছি। মা হয়তো কোনো জায়গায় আমাকে একটা সুযোগ দিয়েছেন। 31শে ডিসেম্বর থেকে হাসপাতালে থাকার ফলে আমি অনেকটা সময় হাসপাতালে বসে থাকতাম এবং গল্পগুলো মন দিয়ে পড়বার সুযোগ পেতাম। গল্পগুলি, যেটা জয়ন্তবাবু বললেন, আমারও তাই মত যে বিভিন্ন কোণ থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে গল্পগুলো এসেছে। আমার এমনি মনে হয়েছে মাত্র 2টো গল্পতে আমি সরাসরি রাজনীতির বিষয়টা পেয়েছি, আর সরাসরি রাজনৈতিক প্রসঙ্গ গল্পে আমি আর পাইনি। কিন্তু মানুষের বিভিন্ন অভিজ্ঞতা যেভাবে উঠে এসেছে এবং আমার যতটুকুন আমার নিজের পাঠ পরিধি, তার মধ্যে দিয়ে আমি সেগুলো আমার যেমন লেগেছে আমি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। সুযোগটা পাওয়ার জন্যই বরং আমি ধন্যবাদ দিচ্ছি সকলকে। এখন আমাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান, আপনারা জানেন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। কথামালা পুরস্কার 2024 পাচ্ছেন সাহিত্যিক অভিজিৎ তরফদার। আমরা ঠিক করেছি প্রতি বছর একটা গল্প উৎসব করব ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, মোটামুটি এই শীতের সময় কথামালার পক্ষ থেকে, এবং প্রতি বছর একজন লেখককে বাংলা সাহিত্যে তার সামগ্রিক অবদানের জন্য, অবশ্যই ছোট গল্পে অবদানের জন্য, মূলত আমরা এটা যেহেতু গল্প নিয়ে আমরা চর্চা করি, কথামালা পুরোপুরি ছোট গল্পের সংগঠন। ছোট গল্প নিয়ে নানান কাজ করতে তারা বদ্ধপরিকর। ছোট গল্পে অবদানের জন্য পুরস্কার দেওয়া হবে। কথামালা পুরস্কার প্রথমবার পাচ্ছেন অভিজিৎ তরফদার। আমরা তার হাতে পুরস্কার প্রদান করব। তার সাহিত্যকৃতি নিয়ে, তার গল্প নিয়ে আলোচনা করবেন সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী, সাহিত্যিক ভগীরথ মিশ্র, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, রামকুমার দা, সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। তিনি আলোচনা করবেন অভিজিৎ দার সাহিত্যকৃতি নিয়ে। এবং আপনারা জানেন এবার পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক অভিজিৎ তরফদার। অভিজিৎ দা, প্লিজ মঞ্চে আসুন। কথামালা পুরস্কার 2024 আমরা প্রতি বছর পুরস্কার প্রদান করব গল্পে অবদানের জন্য। এবার সেই স্মরণীয় মুহূর্ত। আমরা গল্প উৎসব ঘোষণা করবার সময়েই আমরা ঘোষণা করেছিলাম গত 3 মাস আগে। এইবার থেকে শুরু হবে বাংলা গল্পে অবদানের জন্য প্রতি বছর আমাদের যে গল্প উৎসব হবে, কথামালা গল্প উৎসব, তাতে আমরা প্রত্যেকবার বাংলা গল্পে অবদানের জন্য একজন গল্পকারকে আমাদের অন্তরের সম্মাননা জ্ঞাপন করব, শ্রদ্ধা জানাবো। আমাদের এবারের গল্প উৎসবের অন্যতম সহযোগী ছিলেন ভাষা ও ভবিষ্যৎ, এবং কথামালার জন্মলগ্ন থেকে আমাদের সমস্ত অনুষ্ঠানে যে মাসিক অধিবেশন আমরা করি অনলাইন এবং অফলাইন, সবসময় ভাষা ও ভবিষ্যৎ আমাদের সঙ্গে থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন বলে আমাদের বিশ্বাস।
আমরা এবার পুরস্কার প্রদান অনুষ্ঠান আগেই ঘোষণা করা হয়েছিল। কথামালা ছোট গল্প পুরস্কার 2024 প্রথমবার চালু হচ্ছে এবং প্রথমবারের এই পুরস্কার আমরা তুলে দিতে চাই সাহিত্যিক অভিজিৎ তরফদারের হাতে। তার আগে তার সাহিত্যকৃতি নিয়ে আলোচনা করবেন লেখক সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। আমি রামকুমার দাকে অনুরোধ করব অভিজিৎ দার সাহিত্যকৃতি নিয়ে আলোচনা করার জন্য, মূলত গল্পের জায়গাটা। নমস্কার। মঞ্চে ভগীরথদা রয়েছেন, অভিজিৎ রয়েছেন, তপনদা রয়েছেন, অনিতা রয়েছেন, ঝড়েশ্বরদা রয়েছেন, এই সময়ের কৃতি গল্পকারেরা, ঔপন্যাসিকেরা আপনারা সামনে আছেন। আমি প্রথমেই একটা কথা বলে নিই শুরুতেই, যে আমরা যখন কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরে পড়তাম, আমাদের মাস্টারমশাইরা প্রথমেই বলে দিতেন একটা কথা, যে নোট বই পড়বে না, মূল টেক্সটটা পড়বে। মানে সেটা ম্যাকবেথ হোক, হ্যামলেট হোক, সেটা রবীন্দ্রনাথের যাই হোক, নোট বই নয়, টেক্সটটা পড়তে হয়, টেক্সটটাই আসল। কাজে আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমার বক্তৃতাটা কিন্তু নোট বই, মূল টেক্সট হচ্ছে কিন্তু যেগুলো উপন্যাস লিখেছেন অভিজিৎ, যে উপন্যাসগুলো লিখেছেন, যে গল্পগুলো লিখেছেন, ওগুলোই হচ্ছে মূল। কাজে ওই মূলটাকে পড়তে হবে। আমার বক্তৃতা তাদের তত গুরুত্বপূর্ণ নয়। তো এখানে যেটা আমার যেটা খুব আনন্দের ব্যাপার, যে আমাদেরই সমকালীন লেখক অভিজিৎ তরফদার আজকে পুরস্কৃত হচ্ছেন। পুরস্করণ শব্দের মূল যে অর্থ, সেটা হচ্ছে কাউকে সম্মান জানানো। তিনি যে কাজ করেছেন সেটা তার জন্য তাকে সম্মান জানানো হচ্ছে। আর পরে এটা আবার পুরস্কার শব্দটা বদলে গিয়েছিল পারিতোষিক দান। সেটা যদি মহারাজ তুষ্ট হন তাহলে রাজা তুষ্ট হলে দেবেন, সেটা কিন্তু অবমূল্যায়ন ঘটেছে। কিন্তু মূল পুরস্কারের শব্দটা ছিল গুণীকে সম্বর্ধনা জানানো। আমি সেই অর্থেই আজকের এই পুরস্কার দেওয়া। আর আমাদের সময়ের অভিজিৎ তরফদার একেবারে, আমি বলবো তার লেখার কিন্তু অন্য একটা মাত্রা রয়েছে। অভিজিৎ তরফদারের গল্পকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। মানে যেটা মূল কথা বলা হয় যে একজন লেখকের, সেটা যেটা সিগনেচার, সেটা বোঝা যাচ্ছে কিনা, তার সইটা আছে কিনা। সিগনেচার বললে শুধুমাত্র কোনো পানীয় বোঝার কারণ নেই, সিগনেচার মানে লেখার মধ্যে তার ছাপটা আছে কিনা। এবং এটা আমাদের সময়ের একটা সময়ে সাহিত্য সমালোচনার একটা রীতি ছিল, যে যদি লেখকের নামটা মুছে দেওয়া যায়, মুছে দেওয়া যায়, শুধু কবিতাটাই থাকবে, শুধু গল্পটাই থাকবে, তার থেকে বার করা যাচ্ছে কিনা তার বৈশিষ্ট্য, এবং তার থেকে লেখককে চেনা যায় কিনা। এই যে লেখককে চেনা, এই চেনাটা কিন্তু আসল চেনা। যে আমি লেখকের নামটা পড়ছি না, আমি শুধু তার লেখাটা পড়েই চিনতে পারছি। অভিজিৎ তরফদারের লেখার মধ্যে সেই চেনার জায়গাটা আমাকে স্পর্শ করে। এই চেনার জায়গাটার একটা জিনিস বলবো, আমি আগে তার 50টি গল্প পড়েছি, তার যে অন্যান্য উপন্যাস, দুই পৃথিবী, বকুলাজ আসছে, গন্তব্য, অপত্য, অনেক উপন্যাস, সেগুলো পড়েছি। বিচ্ছিন্নভাবে গল্প পড়েছি। কিছুদিন আগে কুসুমনগর পড়লাম, সেটা প্রায় একটা 500 পাতার উপন্যাস। এবং এই 500 পাতার উপন্যাসে আমি প্রথম জিনিস যেটা বলতে চাইছি, যে এই যে গতি, অভিজিতের গল্পের মধ্যে অসম্ভব গতি আছে। মানে অনেক সময় আমাদের যেটা হয় আর কি, আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একটা দিঘিতে যদি আমি একটা ভেলাকে নিয়ে যাই, তাহলে আমাকে জলটা ঠেলতে ঠেলতে এগোতে হয়। আর একটা নদীতে যদি স্রোতের অভিমুখে আমরা থাকি, তাহলে নৌকাটাকে টানার দরকার হয় না, নৌকাটা আপনিই চলতে থাকে। অভিজিৎ তরফদারের গল্পের যে বিবরণ, সেই বিবরণের মধ্যে এই একটা গতি আছে, যেই গতিটাতে গল্পটাতে বা উপন্যাসটাতে ঢুকলে সেটা কিন্তু খুব দ্রুত টেনে নিয়ে যায় গল্পটার ভেতর দিয়ে। এই যে গতি, এবং শুধু গতি নয়,
শুধু গতি হলেই হয় না, গতি তো অনেক কিছুরই থাকে, কিন্তু তার সঙ্গে যেটা রয়েছে সেটা নদীর উপমাতেই বলবো। তার মধ্যে একটা কোথাও একটা তরঙ্গের মধ্যে একটা সৌন্দর্য থাকে না, জলের সৌন্দর্য। তরঙ্গ যখন যায় তখন ওঠে নামে, এর মধ্যে একটা সৌন্দর্য তৈরি হয়। এটাই হচ্ছে শৈলী সাহিত্যের, যে যার লেখার মধ্যে যত বেশি তরঙ্গ তৈরি হয় সেটা তত বেশি তার রূপটা পায়। যেটা চিল্কা হ্রদের বৈশিষ্ট্য, চিল্কা হ্রদে হাওয়াটা যখন বয় তখন চিল্কা হ্রদের জলের তরঙ্গ ওঠে, সেই তরঙ্গটাই চিল্কার বৈশিষ্ট্য। এই জায়গাটা অভিজিতের গদ্যের মধ্যে, বিবরণের মধ্যে সেই তরঙ্গটা রয়েছে, এবং যখনই তরঙ্গ ওঠে তার একটা ধ্বনি থাকে। সেই ধ্বনিটাও অভিজিতের, যেটা অন্য ক্ষেত্রে আমরা বলতে পারি বাঁশির ক্ষেত্রে যেমন সুর থাকে, সেরকম তরঙ্গের একটা ধ্বনি থাকে। এই গদ্যটা, এই যে বিবরণটা, এটা আমাকে খুব স্পর্শ করে, কারণ বিষয়ের সত্যি কথা তত অভাব নেই। মানে খুব যে একটা ব্যাগের মধ্যে পাউরুটি, কেক, ফল ভরে নিয়ে বিষয় খুঁজতে যেতে হয় তা নয়, তাহলে খবরের কাগজগুলো বেরোতো না। প্রতিদিন 8 পাতা জুড়ে তারা যে খবরগুলো দিচ্ছে, তার মানে প্রচুর খবর আছে, এতগুলো কাগজ দেয় কোথায়? এগুলোই তো ঘটনা। প্রশ্নটা হচ্ছে ঘটনা যখন একজন লেখক লেখেন, আপনারা যারা সবাই লেখক সবাই জানেন কি লিখছি নয়, কেমন করে লিখছি। এই যে কেমন করে লেখা, তার কারণ ওই যখন একই উদাহরণ দিয়ে বলতে পারি, শেক্সপিয়ারের অধিকাংশ নাটক ঐতিহাসিক ঘটনা হচ্ছে তিনি ঘটনাটাকে নিয়ে যখন নাটকগুলো লিখছেন তখন সেটার যে রূপ পাচ্ছে, সবাই তো মূর্তি গড়ছে, কুমোরটুলির সঙ্গে হয় না কেন? আসলে যে গড়ছে তার নিজের মনটা যখন জলটা ওখানে মেশে, জল মাটির সঙ্গে, তখনই নির্মাণটা বিশিষ্ট হয়ে যায়। অভিজিতের বিশিষ্টতা এখানে যে তার নির্মাণগুলোর মধ্যে এই নিজস্বতা রয়েছে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে মেধীনতা। অভিজিতের চেহারার সঙ্গে ওর গল্প উপন্যাসের মিল আছে, কারণ এই যে মেধীনতা, মানে মুশকিলটা হয়ে যায় লেখক অনেক সময় একটা জায়গা লিখতে যেয়ে কোথায় থামতে হয় জানেন না। রবীন্দ্রনাথকে একজন বলছে যে ওখানে খুব ভালো শাস্ত্রীয় সঙ্গীত হবে, যাবেন? রবীন্দ্রনাথ বলছে ওস্তাদ থামতে জানে তো। ওস্তাদদের প্রসঙ্গে শুধু এক কথা, লেখকদের প্রসঙ্গে একই কথা, থামতে জানে তো। অভিজিতের যে প্রশ্নটা, এই যে মেধিতটা, থামতে জানা, কোথায় পাঠক কিন্তু এটা যেন কখনোই না ভুল করা হয় যে পাঠক কিন্তু ছাত্রছাত্রী নয়, তাকে বোঝাবার দরকার হয় না। কতগুলো ইঙ্গিত সাহিত্য, সেই সাহিত্যই মহৎ সাহিত্য যাতে ইঙ্গিতময়তা থাকে, সে সাহিত্যই দুর্বল সাহিত্য যাতে সব কথা বলে দেয়া থাকে। এই যে ইঙ্গিত ধর্মিতা, এই যে সবচেয়ে বেশি ইঙ্গিতের দিকে তো যাই যত সেটা চিত্র হয়ে যায়, চলচ্চিত্র নয়, যখন সেটা ছবি হয়ে যায়, ওই রঙের আঁচড় দিয়ে তো তাকে বোঝাতে হয় একটা চূড়ান্ত, একটা গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেভাবে ইউরোপের শিল্পীরা এক একটা ছবি দিয়ে বিপর্যয়কে ধরেছিলেন, সেই বিপর্যয়টা ধরেছিলেন কিন্তু কতগুলো তুলির টানে, এই সবটা মিলে। মানে কোথায় যে বদলে যায় সাঁওতাল পরিবার, আর তার সঙ্গে কলের বাঁশি। রামকিঙ্কর বেজের কয়েক বছরের মধ্যে দুটো ভাস্কর্য বদলে যাচ্ছে। সাঁওতাল পরিবারের মধ্যে 10 বছর আগে তখন যে গতিটা ছিল না, কলের বাঁশি তোর সাইরেন বাজছে, তুমি তাড়াতাড়ি এসো, নাহলে তোমার আজকের দিনে তুমি ঢুকতে পারবে না, তোমার গেট বন্ধ হয়ে যাবে। এই যে 10 বছরের মধ্যে যে বদলে যাচ্ছে, এটা রামকিঙ্কর তার ভাস্কর্যে ধরে দিচ্ছেন। মানে এই যে কোথাও চলনের মধ্যে ধরে দেওয়া, ঠিক অভিজিতের লেখার মধ্যেও এই ইঙ্গিতময়টা থাকে, যেটা দিয়ে গোটা জিনিসটাকে বোঝা যায় বলে আমার মনে হয়েছে। এবং এই মেধীনতা, দ্বিতীয় যে জিনিসটা আমার লাগে সেটা হচ্ছে আধুনিকতা। এই শ্রী চৈতন্যদেব, ওই তার ভক্তরা সেই সময় মধ্যযুগ, ধর্ম নিয়ে যে যা বোঝাচ্ছে সে তেমন বোঝাচ্ছে সবই, তখন চৈতন্যদেব বলেছিল তুমি ওই গ্রাম্য কথাতে বলবে না, গ্রাম্য কথা শুনবে না। মানে তোমার মনটা যেন নাগরিক হয়, আধুনিক হয়। এই যে আধুনিকতা,
এই যে চারপাশের জগৎটার যে মানে সেটা জগৎ দেখতে গেলে যে সবসময় প্লেনে চড়ে ঘুরতে হয় তাও তো নয়, তাহলে এয়ারলাইন্সের পাইলটরা সবচেয়ে ভালো আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে লিখতো, তা তো নয়। ব্যাপারটা হচ্ছে যে জগৎটাই মধ্যে কাজ করিস তার রিফ্লেকশনটা তো পরিবারের মধ্যেও পড়ে, সমাজের মধ্যেও পড়ে। যে নাগরিক চেতনাটা কাজ করে অভিজিতের লেখার মধ্যে, এইটা তার আধুনিকতা, নাগরিক গদ্য, নাগরিক চিন্তা, নাগরিক ভাবনার একটা জায়গা, অত্যন্ত সূক্ষ্মভাবে একটা জায়গাকে ছুঁয়ে দেওয়া, যেতে বোঝা যায় যে সম্পর্কের টানাপোড়েনটা কোথায় তৈরি হলো। অভিজিতের গল্পে সম্পর্কের টানাপোড়েনটা একটা খুব বিশাল বড় ব্যাপার। এটাও আমার অভিজিতের গল্প মনে হয়েছে, এই সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে সমাজের সম্পর্ক, এই জায়গাগুলো। আর একটা জিনিস হচ্ছে মন। এই যে মনটা কিন্তু খুব জরুরি, মানে যতই আমরা অনেক ক্ষেত্রে সমাজ সব বলতে গিয়ে এটা যে মানুষের মন নিয়ে কাজ করছি, চরিত্র শেষ পর্যন্ত যে মনই আসলে, মানে আমি কিভাবে গ্রহণ করছি, কাকে কিভাবে বলছি, এই সবটাই তো শেষ পর্যন্ত আমার রিসিভিং এন্ডে, আমার সঙ্গে কারোর সম্পর্কেই হোক, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সঙ্গে, এইটাই অভিজিতের লেখার মধ্যে। আর একটা জিনিস, আর একটাও বিষয় আমাকে, আমি ছোট কয়েকটা কথা বলতে চাইছি কারণ সময়টা নির্দিষ্ট। অনাটকীয়তা, মানে অনেক সময় এটা আমাদের হয়, এটা একটা লোভ হয়। বিশেষ করে এটা দেখা গিয়েছিল ইউরোপে, যখন থেকে আমাদের এখানে পরে ধারাবাহিক বেরোতে শুরু করলো। তার আগে তো ইউরোপে ধারাবাহিক বেরোচ্ছে। ইউরোপে যখন ধারাবাহিক বেরোচ্ছিল, এ সপ্তাহের লেখাটা লিখলাম, কাজে আমাকে পরের সপ্তাহে যাওয়ার আগে আমাকে তো একটা চমক দিয়ে শেষ করতে হবে, যাতে পরের সপ্তাহে ওই চমক থেকে শুরু করতে পারি। এইটাই একটা ধারাবাহিক লেখার, যেটা ইয়েতে হয় সবচেয়ে বেশি হয় টিভি সিরিয়ালে। পরের দিন যেটা শুরু করব, আগের দিন চমকটা ছেড়ে রাখলাম, যাতে পরের দিনও তাড়াতাড়ি টিভিতে আমাতে বসে পড়ে। গল্প উপন্যাসের ক্ষেত্রেও এটা ঘটে। কিন্তু অভিজিৎ যেটা করেছে, এই চমকগুলোকে এড়িয়ে যাওয়া, কারণ এই জীবনে অত নাটকীয়তা নেই, যে সেই জায়গাতে যে জীবনকে ঠিকভাবে দেখা, জীবনকে গভীরভাবে দেখা, এইটাই অভিজিতের লেখার মধ্যে আমাকে যেটা স্পর্শ করে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে জীবিকাগত জায়গাটা। আমি ওই কোভিড পিরিয়ডে তখন অভিজিতের গল্প পড়ছিলাম, যে বাড়ির কাজের লোকটি তার পারিবারিক সম্পর্কের যে জায়গাটা, আর যার বাড়িতে আছে তাদের পারিবারিক যে টানাপোড়ে, দুটো সম্পর্ককে প্যারালাল দেখলে দেখা যাবে যে সম্পর্কটা যার বাড়িতে কাজ করছে তাদের ক্ষেত্রে যেটা মনে হয়েছিল খুব সম্পর্কের একেবারে নিবিড়, ওই সম্পর্কের টানাপোড় যখনই কোভিড এলো তখনই কিন্তু ধরা পড়লো একটা সম্পর্ক কতটা ভঙ্গুর, আর একটা সম্পর্ক মনে হয় নেই, কিন্তু সেই সম্পর্কটা কত নিবিড়। কোভিড পিরিয়ডের গল্পের মধ্যে আমি আরেকটা গল্প আছে, সেটা অসাধারণ গল্প, সেটা বিদেশের প্রেক্ষিতে একটা গল্প, সে খুবই মূল্যবান গল্প। কাজেই আর একটা জিনিস হচ্ছে, যেটা নিজস্ব জীবিকার একটা ব্যাপার রয়েছে, সেই জীবিকার ব্যাপারটা হচ্ছে অভিজিৎ, যেটা আমি দেখেছি বিশেষ করে অনেক বেশ কিছু বিশেষ করে কুসুমনগরের মধ্যে ভীষণভাবে এসেছে। মানে আমাদের সাধারণ ক্ষেত্রে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে রোগটা তো শুধুমাত্র ওই বিশেষ ইয়েটার মধ্যে নেই, ভাইরাসটার মধ্যে নেই, রোগটা তো ঢুকে আছে সমাজের নানা ক্ষেত্রে। মানে ব্যাপারটা হচ্ছে, বাড়ির যে মেয়েটি রক্তাল্পতাতে ভুগছে, সে বাড়ির যে পুরুষটি ভুগবে তার তো কোনো কারণ নেই, কারণ বাচ্চাগুলো যেহেতু নারীটার কাছে ঘোরে, সে তো তার খাবারের কিছুটা বাড়তি খাবার যতটা পারে খাইয়ে দেয়। এর ফলে যে এই জায়গাগুলো যে অভিজিতের গল্পে বা উপন্যাসের মধ্যে যেভাবে এসেছে, তাতে আমাদের এই যে সমাজকে যে বোঝা, বা এই যে স্বাস্থ্য ব্যবস্থাটা তো শুধুমাত্র ডাক্তার রোগীর সম্পর্ক নয়, এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে জড়িয়ে আছে অনেক বেশি রাজনীতি, কারণ এর মধ্যে ক্ষমতা আছে, এর মধ্যে অর্থ আছে। অর্থ যেখানে আছে সেখানে করাপশনের ভয় অনেক বেশি আছে, এবং ক্ষমতা যেখানে আছে সেটাও তো একটা ব্যাপার।
মানুষ ডায়ালিসিস যে মানুষই হতে হবে এমন তো কোনো কথা নেই। যদি কুকুর বিড়ালকে না পারলাম তাহলে আমার ক্ষমতাটা দেখালাম কোথায়? কাজে এই 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 গোটা জিনিসটার মধ্যে এই যে স্বাস্থ্য ব্যবস্থাটা ডাক্তার রোগীর বাইরে যে বৃহত্তর, এগুলো অভিজিতের লেখার মধ্যে গভীরভাবে আসে এবং সেখানে এই যে মানুষগুলো তাদের কথাগুলো পরতে পরতে যে আমাদের সামাজিক এবং পারিবারিক স্তরে কত যে দূরত্ব সেগুলো ধরা পড়ে। মানে একইভাবে সমাজ সচেতন, সমাজের এই জায়গাটায় অভিজিতের লেখার মধ্যে আমার মনে হয়েছে। একই সঙ্গে গদ্য সচেতন, অনাটকীয়, মানুষের মনকে বোঝার চেষ্টা। এবং অভিজিতের আর একটা জিনিস রয়েছে, সেটা বলি আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আজকাল আর সমালোচকদের সত্যি কথা দরকার হয় না। লেখকরা নিজেদের সম্বন্ধে এত বলেন। রবীন্দ্রনাথ একবার বলেছিলেন যে লেখকদের নিজের বই নিয়ে গদগদ ভাবটা আমি বলিনি, রবীন্দ্রনাথ কোট করছি। এই যে গদগদ ভাব, এ অভিজিৎ ব্যতিক্রম। অভিজিৎ আর কিছু মানুষ যারা আছেন, অভিজিৎ নিজের লেখা নিয়ে কোনো প্রচার করে না, মানে আত্মপ্রচার। ওই যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আছে যে আমাকে যেন নিজের কাজে আমি না প্রচার করি, তোমার ইচ্ছা করহে পূর্ণ আমার সকল কাজ, আমার সকল কাজে তোমার ইচ্ছা পূরণ করো। কাজী এটাও অভিজিতের আমি একটা বড় বৈশিষ্ট্যই বলবো। লেখক হিসেবে সে এটুকুই ভেবেছে, আমার যেটা লিখে দিয়েছি সেটাই আমার কাজ, যদি প্রচার করার দরকার হয় সেটা প্রকাশক করবেন। যদি আমরা মনে করি, সে যদি কিছু মনে করে বন্ধু হিসেবে কাউকে একটা বই দিল, সেটা সে বন্ধু হিসেবেই দেবে। কাজেই এই জায়গা, মানে লেখকের তো একটা আত্মগরিমাও আছে, সেই আত্মগরিমাটা কোথাও একটা, যেটা আমাদের রবীন্দ্রনাথ বঙ্কিম থেকেই যে ঐতিহ্য, বাংলা আমি পুরোনোটা ছেড়ে দিলাম, মধ্যযুগটা ছেড়ে দিলাম, যে ঐতিহ্য লেখক যে নিজের, এমনি বড় কোম্পানিগুলো দেখবেন, বড় কোম্পানি মাল প্রোডাক্ট করে, মাল বিক্রি করে, তারা ডিস্ট্রিবিউটার নির্ভর করে, ডিস্ট্রিবিউটাররা সেগুলোকে ওই তাদের যে কম্পিউটারগুলো তারা কিন্তু বিক্রিটা করে। এখন একই লোক যদি ইন্ডাস্ট্রি দিয়ে তার ইয়েটা তৈরিও করে, আবার নিজেই যদি সেটা বেচতে বেরোয়, সেটা কারখানার মালিকের পক্ষেও গর্ব নয়, লেখকের পক্ষেও গর্বের নয়। অভিজিৎ আমাদের সময় সত্যি আমাদের সবার কাছে গর্বের। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, কৃতজ্ঞতা রামকুমার দাকে, সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। আমরা পুরস্কার প্রদান করব এবং সেই সঙ্গে একটি সম্মাননাপত্র জ্ঞাপন করব। আমার মনে হয় সম্মাননাপত্রটি এই মুহূর্তে পাঠ করলে ভালো হয়। আমরা কেন অভিজিৎদার হাতে এবারের কথামালা ছোট গল্প পুরস্কার 2024 প্রদান করতে চাইছি, প্রকাশিত হবে আমাদের বক্তব্য। আমি এখন অনুরোধ করব গল্পকার শ্যামলী আচার্যকে, তিনি আমরা যে মানপত্রটি প্রদান করব সেটি পাঠ করবে। শ্যামলী। কথামালা পুরস্কার 2024, সাহিত্যিক অভিজিৎ তরফদার, মাননীয়। বাংলা গল্পের আঙিনায় স্বতন্ত্র চিহ্নিত উপস্থিতি আপনার। চরাচর জুড়ে অবিরাম ঘটে চলা বিভিন্ন ঘটনা ও মুহূর্ত, তাকে কেন্দ্র করে মানব মনের সূক্ষ্ম টানা পড়েনি আপনার গল্প, যার হয়তো কোনো শেষ নেই, সমাধান নেই, আবার এড়িয়ে যাবার জো নেই। সেই সব মুহূর্তের মুখোমুখি করে আপনার গল্প। প্রবৃত্তিসহ মানুষের অতল মনের রহস্য উন্মোচিত হয়েছে আপনার গল্পগুলিতে। বুকের গভীরে বারবার ঘনিয়ে আসা জীবনের সত্যগুলি শিকড়ের মধ্যে চারিয়ে যাওয়া অস্তিত্বের হাহাকারগুলি টলটল করে ওঠে আপনার গল্পে। প্রথমাবধি গল্প নির্মাণে
যত্নশীল আপনি। গল্পের প্রকাশভঙ্গি ও গঠন সৌষ্ঠব নিয়ে অত্যন্ত মনোযোগী। সর্বাঙ্গ সুন্দর কৃতকৌশল আপনার গল্পের রস সৃষ্টিতে বিশেষ মর্যাদা দিয়েছে। কাহিনী বয়নে সংযত হওয়ার ফলে চরিত্রের হৃদয়াবেগ রসঘন হয়েছে। আপনার অনুভূতি নির্ভর তীক্ষ্ণ ও তীব্র গল্পগুলিতে অদ্ভুত এক মগ্নতা রয়েছে। তাই আপনার একই গল্প বিভিন্ন সময়ে পাঠক মনে নানা রঙে নানা আবেগে বিচ্ছুরিত হয়। বাংলা গল্পের সামগ্রিক অবদানের জন্য আপনাকে কথামালা পুরস্কার 2024 প্রদান করতে পেরে আমরা ধন্য। আপনার সুদীর্ঘ লেখক জীবন কামনা করি। কথামালার বন্ধুরা, কথামালা গল্প উৎসব 11ই ফেব্রুয়ারি 2024। এবার আমরা পুরস্কার প্রদান করব। প্রথমে ফুল এবং উত্তরীয় দেবার্পিতা মুখার্জিকে আমি অনুরোধ করব তাকে আসতে। অভিজিৎ তাকে উত্তরীয় প্রদান করবেন, ফুল এবং উত্তরীয় পরিয়ে দেবেন অনিতাকে, সাহিত্যিক অনিতা। আপনি দিন না অনিতাদি আমাদের প্রথমে পুষ্পস্তবক অর্পণ করলেন। এবার উত্তরীয়, এবার আমাদের মেমেন্টো স্মারক মেমেন্টো তুলে দিতে আমি অনুরোধ করব তপনদাকে, তপন বন্দ্যোপাধ্যায়। আমাদের বিশেষ একটি মেমেন্টো তৈরি করা হয়েছে, আমরা এর দ্বিতীয় আর এরকম পাওয়া যাবে না। সোমনাথ দা নেই আজকে এই মুহূর্তে, সোমনাথ দা বানিয়েছেন, সোমনাথ বন্দ্যোপাধ্যায় এই বিশেষ বানিয়েছেন। আমি ঝড়েশ্বর দাকে অনুরোধ করব আমাদের যে অর্থমূল্য পুরস্কারের চেক তুলে দেবেন। অরিজিৎকে সাহায্য, এবার তানিয়া মিষ্টি, এবার মিষ্টান্ন প্রদান করতে আমি অনুরোধ করছি ভগীরথ দাকে। আমাদের প্রকাশনা এবং মিষ্টান্ন অভিজিৎ দার হাতে মিষ্টান্ন প্রদান করছেন। আসলে ভগীরথ দা মিষ্টি খান না, রিস্ক নেই বলে তার হাত দিয়ে এটা দিচ্ছি। এবার আমাদের প্রকাশনা, এবারে বিশেষ একটি কথামালা, বিশেষ সংখ্যা বেরিয়েছে, অনুগল্প সংখ্যা, সেটি রামকুমার দা এটি তুলে দিন। সেই সঙ্গে রামকুমার দাকে অনুরোধ করবো আমাদের যে রেজিস্ট্রেশন কিট সকলকে দিচ্ছি সেটিও অভিজিৎদার হাতে তুলে দেওয়া হবে। হ্যাঁ, আমরা একটা বিশেষ কথামালা এবং ভাষা ও ভবিষ্যৎ প্রিন্ট করা একটা ব্যাগও আমি রামকুমার দাকে অনুরোধ করবো তুলে দিতে। তানিয়া, তুমি সব কিছু পরে ব্যাগে ভরে দিও। এখন আমরা অভিজিৎদার কথা শুনবো। সাহিত্যিক অভিজিৎ তরফদার কথামালা ছোট গল্প পুরস্কার 2024 প্রদান করা হলো। প্রথমেই এই পুরস্কার যারা দিলেন সেই কথামালা, তাদের সংগঠক যারা আছেন, কথামালার মধ্যে যারা আছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই পুরস্কারটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন সেটা বলার আগে যে কথাটি বলে নিই, সেটা হচ্ছে আমি জানি এই কথামালা পুরস্কার হয়তো আমার প্রথম পুরস্কার নয়, এর পরে যে দুটি পুরস্কার আমার জন্য অপেক্ষা করে আছে সেটাও আমি জানি। সেই দুটি পুরস্কারের একটি হচ্ছে বর্ণপরিচয় পুরস্কার আর একটি সহজ পাঠ পুরস্কার। এই পুরস্কার দুটি আমি পাবই, সহজ পাঠ এবং বর্ণপরিচয়। কথামালা দিয়ে শুরু করা, আমার সব উল্টো উল্টো। আমি প্রথম যখন প্লেনে উঠি, সেই প্লেনে উঠে আমি বাগডোগরাও যাইনি, আমি কাছাকাছি ঝাড়খণ্ডও যাইনি, আমি গিয়েছিলাম আমেরিকা। সবগুলোই উল্টো। সুতরাং কথামালা দিয়ে আমার শুরু হলো, বর্ণপরিচয়, সহজ পাঠ, এইভাবে এগোবো আর কি। কেন গুরুত্বপূর্ণ পুরস্কারটা সেইটা এবার বলি। পুরস্কার দিলেন কারা? কথামালা। কথামালায় কারা আছেন?
অমিত ভট্টাচার্য আছেন, চিরঞ্জয় আছেন, সাত্ত্বিকী হালদার আছেন, অরিন্দম আছেন, সুকান্ত আছেন। সুকান্তর নামটা সবাই শেষে বললাম, সবার প্রথমে বলা উচিত। আসলে আমরা হাঁটতে শুরু করেছিলাম একসঙ্গে। সুকান্তর আগের বছর আমি, তার আগের বছর তৃণাঞ্জন, আমরা 3 গঙ্গোপাধ্যায়। অনেকে জানেন না আমি তরফদার নেই, আসলে গঙ্গোপাধ্যায়, তরফদারটা আমাদের উপাধি। সুতরাং এই যে 3 জন আমরা হাঁটতে শুরু করেছিলাম, তার মধ্যে তৃণাঞ্জন নেই, সুকান্ত আছেন, তারপরে যারা, তাদের মধ্যে অরিন্দম আছেন, অরিন্দমকে দেখলাম আজকে। সুতরাং যারা দিলেন তারা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে প্রথম কারণ, কাদের কাছ থেকে পুরস্কারটা পাচ্ছি। দ্বিতীয় যে কারণে এটা খুব গুরুত্বপূর্ণ, কাদের হাত থেকে পুরস্কারটা পেলাম। পুরস্কার আমার হাতে তুলে দিলেন যারা যারা মঞ্চে রয়েছেন, তপন বন্দ্যোপাধ্যায়, অনিতা অগ্নিহোত্রী, ঝড়েশ্বর দা, ভগীরথ দা, এবং আমার সম্বন্ধে যিনি বললেন এবং তার কাছ থেকেও পুরস্কার গ্রহণ করলাম, এরা প্রত্যেকেই হচ্ছেন আমার অগ্রণী সাহিত্যিক। সেইভাবে বলতে গেলে তাঁদের লেখা সামনে রেখে, লেখা মক্ষ করেই আমাদের লেখালেখি শুরু। সুতরাং তাঁরা আমাদের আগের প্রতিনিধি স্থানীয়, আগের দশকের লেখক, 80 দশক 70 দশকের লেখক। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারা আমাকে পুরস্কার দিলেন। এই পুরস্কার অনুষ্ঠানে কারা আছেন, যারা আছেন তারা প্রত্যেকেই সাহিত্যক্ষেত্রে কৃতবিদ্য, সেই কারণেও এটা গুরুত্বপূর্ণ। আরও কারা আছেন, আমাদের পরবর্তী প্রজন্মের লেখকরা, সুবর্ণ আছেন, আরও অনেকে যারা পুরস্কৃত হলেন তাঁরাও রয়েছেন, সেই কারণেও এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আজকের এই যে পুরস্কার অনুষ্ঠান, এটা কোনো ব্যক্তিকে পুরস্কার দেওয়া নয়। এই পুরস্কারটা আসলে ঘোষণা করছে একটা পরম্পরা, একটা ধারা। সেই ধারা, তার আমি বা যারা আছেন আজকে, আমরা একটি বিন্দু। আজকে যদি হেঁটে যাওয়ার পথ দেখেন, পাহাড়ে যখন ওঠা হয়, পরিব্রজ্যা, পরিক্রমণ, সেখানে একটি মানুষ হাঁটছেন, তার সামনেও অনেকে হাঁটছেন, পেছনেও অনেকে হাঁটছেন। সেই ব্যক্তি বিশেষের হেঁটে যাওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সামগ্রিক পরিক্রমণ। আমার আগের প্রজন্মের যারা লিখে গেছেন, আমার পরের প্রজন্মের যারা লিখছেন বা লিখবেন, তাদের মাঝখানে আমি একটি বিন্দুর বেশি আর কিচ্ছু নই। এক মুহূর্ত পরেই আজকের এই মুহূর্তটি অতীত হয়ে যাবে। যেটা থেকে যাবে সেটা হচ্ছে এই চলাটা। এই চলাটা থাকবে, এই প্রচেষ্টাটা থাকবে। কোথায় পৌঁছলাম তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই হেঁটে যাওয়াটা। এবং এই হেঁটে যাওয়ায় যারা সবার উপরে আছেন, আমি, যারা শুনছেন, তারা প্রত্যেকেই সেই পথ চলার পথিক, সঙ্গী। সেই হিসাবে এখানে যারা আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাদের প্রত্যেকের প্রতিনিধি হয়ে এই পুরস্কারটা গ্রহণ করছি। অহংকারের যে জায়গাটা, ভাগ্যের যে জায়গাটা, যদি ভাগ্য মানি, সেটা হচ্ছে এই কথামালা পুরস্কার আমি প্রথম প্রাপক। কিন্তু সব জায়গাতেই কেউ প্রথম, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয় হবেন। এরপরে কেউ না কেউ পাবেন, হয়তো পরের বারে অরিন্দম পাবেন, তারপরের বারে হয়তো সুবর্ণ পাবেন, কেউ না কেউ পাবেনই। কিন্তু কে পেলেন, কেন পেলেন, কিসের জন্য পেলেন, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধারাবাহিকতা, এই পারম্পর্য। আমি আজকের এই অনুষ্ঠানে আর কিছু নয়, সেই পারম্পর্যকে, সেই সাহিত্যের পরিক্রমাকে প্রণাম করি। আপনারা সবাই আমার ধন্যবাদ নেবেন, প্রণাম নেবেন। নমস্কার। কথামালা পুরস্কার 2024 আমরা তুলে দিলাম সাহিত্যিক অভিজিৎ তরফদারের হাতে। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। এইটুকুই আপনার জন্য, এবং আপনি যেভাবে আমাদের উৎসাহিত করলেন, আমাদের আয়োজনকে, আমাদের সঙ্গে থাকলেন, তার জন্য আরেকবার আমাদের পক্ষ থেকে অন্তরের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। মঞ্চে যারা আছেন, তার সঙ্গে তার সিনিয়র লেখকরা, যারা তার হাতে পুরস্কার তুলে দিলেন, আমাদের হয়ে, কথামালার হয়ে, তাদের সকলকেই আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি কথামালা এবং ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে।